সিমকে বিয়ে করে বাসায় গেলাম, গেট খুললেন আপু, মানে ওনার ফার্স্ট ফ্লোরে। আপনার নামটা একটু বলবেন? আমি লিজা। লিজা। ওকে লিজা, আমরা আপনার জীবনের গল্প আজকে পুরো অনুষ্ঠান জুড়ে শুনবো। আর হ্যালো 920 শোনা হয়? হ্যাঁ, রেগুলার শুনতে না পারলেও প্রায় শুনি, চেষ্টা করি শোনার। আচ্ছা ঠিক আছে। হ্যালো 920 আপনি কেন আসলেন? প্রথম প্রশ্নটা হচ্ছে এটা। মূলত জীবনের গল্পটা সবাইকে জানানোর জন্যই আসা। আরো কিছু কারণ আছে, সেটা আমার গল্প থেকে পরে শ্রোতারা বুঝতে পারবে। ফাইন, আমরা বেসিক কিছু জানতে চাই, লাইক আপনার এজটা যদি একটু বলতেন আমাদেরকে, প্লাস হচ্ছে আপনি কোথায় বড় হয়েছেন, লাইক আপনার জেলা এবং ঢাকাতে কোথায় থাকছেন, যেগুলো বললে প্রাইভেসিতে আপনার কোনো সমস্যা হবে না, বাট আমরা একটা জেস্টার যেটাকে বলি সারাংশ আমরা পাবো। আমার হোম টাউন হচ্ছে গাজীপুর, গাজীপুরেই বড় হওয়া, গাজীপুরেই পড়াশোনা করা, তারপর ঢাকায় চাকরির জন্য আসা। আর রাইট নাও আমি থাকছি ফার্মগেট। ফার্মগেট আপনি থাকছেন। ওকে, আমরা প্রিয় শ্রোতা আজকে লিজার জীবনের গল্প এখানে জানছি এবং একই সাথে বলতে চাই গল্প চলাকালীন সময়ে একেবারে গল্পের প্রাসঙ্গিকতায় যে কোনো মুহূর্তে আমরা একটা স্টুডিও পিকচার ওখানে দিয়ে দিব, আপনারা চাইলে ওখানে গিয়ে দেখতে পারেন, কমেন্টস করতে পারেন, হোয়াট এভার ইট ইজ। আমরা চলে যেতে চাই লিজার কাছে। কোথা থেকে শুরু করবো আমরা? ছোটবেলা থেকে শুরু করব। জি প্লিজ। আমি বড় হয়েছি একটা মধ্যবিত্ত খুব রক্ষণশীল পরিবারে। লাইফটা এরকম ছিল যে স্কুলে যাব, বাসায় আসবো। ওকে। এর বাইরে কিছু ছিল না, কোনো বন্ধু বান্ধবী এলাও ছিল না, কোনো বান্ধবীর বাড়িতে যাওয়া যাবে না। কিন্তু এর মধ্যেও একটু মানে হ্যাপি হয়ে গেল যে আমি যখন এসএসসি পরীক্ষা দিব, ঠিক ওই জায়গাটা থেকে ফিরবো, তবে তার আগে আমার কিছু কোয়ারি আছে। লাইক আপনারা কয় ভাই বোন ছিলেন, বাবা কি করতেন, রক্ষণশীল বলছেন পরিবারকে, কেন রক্ষণশীল বলছেন, এগুলো যদি আমাদের একটু বুঝিয়ে দিতেন। রক্ষণশীল এই কারণে বলছে, আমার বাবা বরাবরই ব্যবসায়ী ছিলেন। উনি ঠিকাদারি করতেন, তারপর হচ্ছে হাটবাজার, ইজারাদারি, ওকে, কাঠের ব্যবসা। জি। এবং উনি একসময় পাকিস্তান পিরিয়ডে ফার্স্ট ক্লাস ঠিকাদার ছিলেন। উনি ঢাকায়ও তখন সরকারি দুইটা ভবন সাব কন্ট্রাক্টিং করেছেন। ওকে। প্রভাব ছিল ভালো। আর রাজনীতি করতেন, এখনো রাজনীতি করেন, আমার ভাইয়েরা করেন। আমরা হচ্ছে যে একটা মানে আমাদের এলাকায় খুব পরিচিত প্রভাবশালী ফাইন সম্ভ্রান্ত বলাই চলে যে প্রধান দুটো দলের মধ্যে একটা দলের রাজনীতি করেন। ফাইন। কয় ভাই বোন? 4 ভাই 5 বোন, আমি সবার ছোট। 9 ভাই বোন। আপনি হচ্ছেন একদম সবার ছোট। সবার ছোট। সবার ছোট হলে তো একটু বেশি আদর পাওয়ার কথা। হ্যাঁ, বেশি আদর পাওয়ার কথা। আদরটা পেয়েছি, আবার অনাদরও পেয়েছি। ছোটদের একটা সমস্যা থাকে, সেটা হচ্ছে যে ওরা যাই করে না কেন বড়দের কাছে কৈফিয়ত দিতে হয়, কিংবা পারমিশন নিয়ে করতে হয়। এটা অনেক সময় প্রবলেম হয়ে দাঁড়ায়। কারেক্ট। ওকে ফাইন, আমরা মোটামুটি গ্রাফটা পেয়ে গেছি। আপনি বলছিলেন যে ক্লাস 10 পর্যন্ত আপনি একটা রক্ষণশীল পরিবারে বড় হয়েছেন, এবং রক্ষণশীলতার ধরন বলতে আপনি যেটা বোঝালেন যে সবার সাথে খুব সহজে মেশার ব্যাপারটা ছিল না, খুব সহজে চাইলে অন্য বাড়িতে যাওয়া যেত না। ইভেন আমাদের বাসায় আমাদের যে কাজিন ভাইরা যারা, ওদের আসা যাওয়াটাও সহজ ছিল না, আবার নিষেধ ছিল। একটা রক্ষণশীলতার ব্যাপার আমরা জানি যে ধর্মীয় দিক থেকে রক্ষণশীলতা, আরেকটা হচ্ছে পারিবারিক রক্ষণশীলতা। আসলে কোনটা? আবার দৃষ্টিকোণটা এরকমই ছিল, উনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই কাজটা করতেন যে মেয়েরা হচ্ছে পর্দায় থাকবে, ঘরে থাকবে। উনি বরাবরই ধার্মিক। ফাইন। আপনি এসএসসির জায়গাটাতে চলে আসতে চাচ্ছিলেন। হ্যাঁ, ওটা হচ্ছে 94 এর শেষের দিকে, 12 ডিসেম্বর আমার যার সাথে মানে অ্যাফেয়ার শুরু হয়। তা আমি ওটা লাভডে হিসেবেই বলবো, ওটা আমরা ওইভাবেই পালন করতাম। আচ্ছা, মানে আপনাদের কি প্রেমের সম্পর্ক শুরু হয়ে গেছে নাকি? তার আগে দেখেছি এভাবে যে আমার ভাইয়া তো রাজনীতি করতেন, বড় ভাইয়া। ভাইয়ের সাথে ও যেসব ছেলে পেলেদের খুব ভালো সম্পর্ক ছিল, ভাইয়ের মোর দেন জুনিয়র, তাদের মধ্যেই একটা ছেলে। আর হচ্ছে যে ও আবার আমার আব্বার খুব ক্লোজ ফ্রেন্ড, ওনারই বোনের ছেলে। সেই পারপাসে আমাদের ফ্যামিলির সাথে একটু রিলেটেড ছিল, বাট আমাদের বাসায় আসা যাওয়াটা ছিল না। ভাইয়ের আলাদা মানে মিটিং রুম ছিল। আমি কি নামটা জানতে পারি ভদ্রলোকের? ডাকনাম হচ্ছে শহীদ, পুরো নাম হচ্ছে শহীদুজ্জামান। আমরা শহীদ বলতে পারি। আপনার যে বয়সের পার্থক্য কতটুকু ছিল ওই সময়? 11 বছর। মানে আপনার যে জুনিয়র নাকি? আমার সিনিয়র। ওকে, আপনার 11 বছরের বড় ছিল সে, আপনি তখন এসএসসি তে পড়ছেন। আমি বিগিনিংটা জানতে চাচ্ছি, লাইক শুরুটা কিভাবে হলো? আপনি বলছিলেন শুরুটা হচ্ছে এভাবে, সন্ধ্যার পরে ছাদে হাঁটাহাঁটি করি। তো আমাদের বাসাটা হচ্ছে এমন একটা এরিয়া যেটা কমার্শিয়াল এরিয়া, অনেক লোকজন আসে, একদম বাজারে মোড়ে বাসাটা। আমি একদিন দেখলাম ভাইয়ের সাথে একটা ছেলেকে দেখে আমার ভালো লাগলো। তখন আমার ভাই বিয়ে করেছেন, একদম নতুন, ভাবি নতুন। ভাবিকে আমি বললাম, ভাবি এরকম এরকম একটা ছেলে দেখলাম, খুব হ্যান্ডসাম, ছেলেটার নাম কি? ভাবি পরে ভাইয়ের কাছ থেকে জানতে পারলো। আমি প্রথমে বলে রাখি যে আসলে আমার প্রেমের ক্ষেত্রে আমার বড় ভাবি আমাকে পুরোপুরি সাহায্য করেছে, সেই জন্য সাধারণত পারিবারিক ভাবে বড় ভাবিরা এই ধরনের রোল প্লে করেন। আমরা ইনফ্যাক্ট যতটুকু জানি, কেন জানি মনে হয় যে ভাবিদের কাছে গেলে দেবর কিংবা ননদ একটা অনেক বড় সাপোর্ট পান। আর এটার আরেকটা কারণ হচ্ছে যে আমার ভাই ভাবে কিন্তু লাভ ম্যারেজ। তারপর আবার শহীদের মামাতো ভাই ওর মামার বাসায় থাকতো, যেটা আমাদের বাসা থেকে খুবই কাছে, হয়তো 5-7 মিনিটের পথ এদিকে যেতে। ওর মামাতো ভাই যে ওর সমবয়সী, ওই ভাইয়াটা মনির ভাই, উনি এখন বেঁচে নেই, মারা গেছেন। উনি আমাদের বাসায় যাওয়ার সাথে ছিল। তখন ওই শহীদ ও আমাদের বাসায় ফোন করতো, ভাইয়া তো অনেকে ফোন আসতো, তো ফোন আমরা রিসিভ করতাম, আমি আমার ছোট আপু, আমরা পিঠাপিঠি। তাই একদিন ফোন দিল, ভাইকে খুঁজলো, বললাম যে নাম ভাইয়া বাসায় নেই। আমাকে তখন জিজ্ঞেস করলো আপনার নাম কি? নামটা বললাম,
আমি জিজ্ঞেস করলাম আপনি কি? ভাই আসলে ভাই কিছু বলতে হবে কিনা? বলছে না কিছু বলতে হবে না, ঠিক আছে ফোন রেখে দাও। কিন্তু আমি যাকে দেখেছি উনি যে সেই ব্যক্তি তখন আমি সেটা জানি না। শিওর ছিলেন না? ওকে। উনি তারপর নাকি শুনলাম যে ওই ভাইকে বলছে যে লিডারের বসে ফোন দিলাম, লিডারের ছোট বোন ফোন রিসিভ করলো, খুব মিষ্টি ভয়েস, এই নাম তুই কি চিনিস? পর বলছে হ্যাঁ চিনি তো, কোন ক্লাসে পড়ে? বলছি যে এসএসসি পরীক্ষার্থী। তো আমি তখন কোচিং করি, রেজাল্ট এখনো আউট হয়নি, কিন্তু স্কুলে যাওয়া আসা আছে কোচিং করার জন্য। ওকে। যাওয়া আসার পথে আমাকে একদিন ওরা দেখেছে, আমাকে দেখার জন্য ওরা স্কুলের পথে দাঁড়ানো ছিল। তারপর ওর কিউরিওসিটি, ওরা আমাকে ভালো লাগলো। ওর মামাতো ভাইকে মানে এদিক দিয়ে খুবই করছে যে তুই ভাবিকে বল কিংবা ওকে বল, আমাকে খুব ভালো লেগেছে। ওকে। ওই ভাইটা বাসায় আসতো কিন্তু বলা সাহস পেত না, কারণ আমরা তো মিশতাম না। হয়তো ভাই কেমন আছেন, ভালো মন্দ, ব্যাস এটুকুই। ভাবির সাথে কথা বলতো, আম্মার সাথে কথা বলতো, আব্বুর সাথে কথা বলতো। মনির ভাইয়া বড় ভাবিকে বলছে, বড় ভাবি তো আমার কাছ থেকে তো উইকনেসটা টের পেয়েছেন, তো ভাবি গল্প করে করে নামটা বললো। তারপরে একদিন কিভাবে ওই ডিসেম্বরের 12 তারিখ সন্ধ্যার পর ফোন আসলো। ভাবি বললো যে তোমার ফোন আসছে, কথা বললো। ভাবি তখনও বলেন যে কে। আমি কথা বলতে বলতে পরে দেখলাম যে আচ্ছা উনি, যাকে আমি দেখেছিলাম, যার সম্পর্কে আমার কৌতূহলটা জন্মেছিল, জানতে চেয়েছিলাম, এই সে ভদ্রলোক। হ্যাঁ, তখন কথা বললাম, অনেকখানি কথা বললাম। তারপর প্রতিদিনই কথা বলা, এই তো ফোনে কথা বললাম। শুরু হলো প্রেমের শুরু, যেটা প্রেমের শুরু তো এখনই হয়নি, লাইক কথা বলছেন, কিন্তু মনের ভিতরে টং টং করে ঘন্টা হ্যাঁ, বাজছে। যেটা বলে কুসুম কুসুম, তো আগেই দূর থেকে দেখেই তো দুজনের মনে জন্ম হয়ে গেছে। তো কি জন্ম হয়েছে ওটা? কি বলো ওটাকে? কুসুম প্রেম, যেটা বলে ওটাকে কুসুম প্রেম বলা হয়। ওকে, কুসুম কুসুম প্রেম মানে কুসুম কুসুম প্রেম আমি ঠিক জানি না। কুসুম কুসুম গরম পানির একটা ব্যাপার আছে, আমি যতটুকু জানি, কারণ পানিটা হালকা গরম থাকে তখন এটাকে বলা হয় কুসুম কুসুম গরম পানি। এই জন্যই হালকা হালকা বলে এটাকে কুসুম কুসুম বলা হয়। ওকে, কুসুম কুসুম প্রেম, ঠিক আছে। তারপর মানে এমন একটা আকর্ষণ ছিল যে প্রতিদিন কথা না বলে ভালো লাগতো না, Okay. এবং হয়তো প্রতিদিন একাধিকবার বলার জন্য ছটফট করতাম আমি। একটা মজার বিষয় বলি, সেটা হচ্ছে আমার অনেক ফ্রেন্ড এরকম বলে যে 3টা স্টেজ আছে, একটা হচ্ছে বিগিনিং স্টেজ, একটা হলো ভালোবাসা হয়ে যাওয়ার পরের স্টেজ, আর লাস্ট স্টেজ। তো সবচাইতে মজার স্টেজটাই হচ্ছে বিগিনিং স্টেজ। হ্যাঁ, ওই সময়টাতে যাই করবে সবই ভালো লাগে, সবই ভালো লাগে। কুসুম কুসুম যেটা বললেন আপনি। তারপরে হয়ে যাওয়ার পরে এই তুমি ভাবে খাও কেন, এই তুমি ভাবে চলো কেন, তোমার চুলটা এরকম কেন, এই তুমি সোজা হাঁটতে পারো না, ভুল ধরাধরি ব্যাপারটা শুরু হয়। ওগুলো যখন ধীরে 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 বাড়তে থাকে, তারপরে সেটা হচ্ছে লাস্ট স্টেজ। আমরা লাস্ট স্টেজের দিকে নাই বা যাই, আমরা আপনার প্রেমের গল্পের দিকে যাই। হ্যাঁ, তারপর 16ই ডিসেম্বর দুপুরবেলা কথা হচ্ছে, আমি স্কুলে কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করতাম না। ও আমার খুব অনীহা ছিল, তো ও জিজ্ঞেস করছে তুমি গেলা না আজকে, বেরোলা না? হচ্ছে না, আমি কখনোই বড় আপনারা কি ওয়ার্ড দিয়ে দিয়েছেন এর মধ্যে? আমি দেইনি, ও দিয়ে ফেলছে। ওর ভয় লাগলো না যে ও লিডারের হচ্ছে- বোনের সাথে প্রেম করছি? না না, ওটা আমার সাথে প্রথম দিন কথা বলেই বুঝেছে যে আমার আগ্রহ আছে, আমি সফটলি কথা বলছি। কারণ হচ্ছে যে তখন বয়স যদিও কম ছিল, এরকম কিন্তু প্রেমের জন্য মনে ওর খুব বয়সে অপরিচিত। অনেক ছেলেরাই ট্রাই করতো ফোনে যে পারি কিনা পটাতে। রাইট। কিন্তু তখন কিন্তু খুব কড়া ভাষায় কথা বলতাম। Okay. হয়তো বলতাম হ্যাঁ ভাই তো বাসায় নেই, কিছু বলতে হবে আসলে। কিভাবে বলতেন? এটাই বলতেন? হ্যাঁ, এটা- কিছু এইভাবে বলতে এটা- হবে, ওকে ওকে ঠিক আছে রাখলাম, বাই। না, যেটা হচ্ছে যে আপনার যে করাটা না, ওটা অনেক সফট, এই জন্য জিজ্ঞেস করছিলাম। ওকে ওকে, ফাইন। রেখে দিতাম, কোনো কিছু বলার সুযোগ দিতাম না, বাট ওনাকে কিন্তু সুযোগটা দিয়েছিলাম। ভালো লাগাটা ছিল in fact। ভালো লাগেছিল আমার। তার মানে 12 ডিসেম্বরে আপনারা ওয়ার্ড দিয়ে দিলেন, রাইট? 12 ডিসেম্বর ওয়ার্ডটা দেওয়া হয়নি, মানে দেব বলে আর কি কথা। তো 12 ডিসেম্বরটাকে কেন ইম্পর্টেন্ট মনে করছেন? ইম্পর্টেন্ট এই কারণে যে ওই দিনই দুজনেই জানছি যে আমি ওনাকে পছন্দ করি, উনি আমাকে পছন্দ করেন, জেনেই কথা বলা শুরু করেছে। তারপর কথা বলছি 16 ডিসেম্বর, ও বলল বিজয় দিবস। যে, হ্যাঁ বিজয় দিবস। তো ওদিন বললো বেরোলাম, আমি বরাবরই বের হইনি। আর তখন আমার একটা এক্সিডেন্ট, ছোটখাটো এক্সিডেন্ট হচ্ছে, পা পড়ে গেছিল, হাঁটতে পারছিলাম না, সো আমার রেস্ট্রিক্ট থাকতে হচ্ছে। ওর লাইফের একটা কথা বললো, ওর ফার্স্ট লাভ ছিল যে মেয়েটা, সেই স্টোরিটা আমাকে বললো যে তুমি শুনলে হয়তো কষ্ট পাবা, কিন্তু আমি মোটেও কষ্ট পাইনি, কারণ আমি আগেই জানতাম। ওকে, শুনেই আমি ওকে পছন্দ করতে শুরু করেছি। মানে শুনেই পছন্দ করতে শুরু হ্যাঁ, করেছেন? শুনেই আমি পছন্দ করতে শুরু করেছি। কি ছিল আমি স্টোরিটা? একটু একদম খুব hard করি। সংক্ষিপ্ত করে যদি বলেন। সংক্ষিপ্ত হচ্ছে যে ও একটা মেয়েকে পছন্দ করতো, আমাদের এক টিচারের মেয়েকে। মেয়েটাও তাকে পছন্দ করতো। যখন প্রেমটা প্রথম পর্যায়ে, তারপর ওই সময় মেয়েটা এসএসসি পাশ করে লালমাটিয়া কলেজে এসে ভর্তি হয়। যখন ঢাকায় চলে আসে, ঢাকায় চলে আসার পর ওকে আর চান্স দিচ্ছিল না। ও মানে- অনেকদিন মেয়েটার পিছনে ঘুরেছে, কিন্তু ঢাকায় এসে মেয়েটা নতুন করে ঢাকায় অন্য ছেলের সাথে প্রেম করা শুরু করেছে। ও এসে লালমাটিয়া কলেজের সামনে দাঁড়িয়ে থাকতো, কখন কলেজে ঢুকবে, কখন বের হবে, কথা বলতে চাইতো, কিন্তু ওকে অ্যাভয়েড করতো। Okay. ওর কষ্টের কথাগুলো শেয়ার করেছে। মাঝখানে সে চুপচাপ ছিল, ফাইন। আর কাউকে নিয়ে ভাবতো না, আমাকে দেখে নাকি ওর ভালো লাগছে। আর এটাও সে টের পেয়েছিল যে তার সমবয়সী আরো দু একজন ট্রাই করছে, কিন্তু কেউ কোনোদিন ধারের কাছে পৌঁছাতে ধারের পারেনি। কাছে পৌঁছাবে কি, মানে ফোনে এই যে কাট কথার বাইরে কোনো ভালো কোনো কথাই শুনতে পারে না করেছে। Fine. সেই জন্য সে- মোটামুটি আমি একটা গ্রাফ পেয়ে গেলাম যে ভালোবাসার জায়গাটাতে একটা অদ্ভুত রকমের একটা ফিলিংস দুজনেরই কাজ করছে। তারপরে আপনি আসছিলেন বোধহয় কোন একটা স্কুলের জায়গাটাতে বা কোন একটা কিছু। হ্যাঁ, স্কুলের জায়গাটাতে, যেটা হচ্ছে তারপর আমার এসএসসি পরীক্ষা শুরু হলো, পরীক্ষা দিলাম, আমাদের কথা হতো ফোনে। আর সেটা সুযোগ ছিল যে ফোন আসলে ভাবি রিসিভ করতো,
করতো, ভাবির হাতে পড়লে কেউ আশেপাশে না থাকে তাহলে আমাকে ডেকে দিত। আমি এসএসসি পরীক্ষা দিলাম। এসএসসি পরীক্ষার পরে তো আমি পুরোপুরি ফ্রি 3 মাস। ওর আবার দুটো ভাগ্নি আমার সাথে পড়তো। আরেকটা সুযোগ হয়ে গেল যে চিঠি আদান প্রদানের সুযোগটা হয়ে গেল ভাগ্নিদের দিয়ে। ছিল আমার বান্ধবী, বাসাও পাশাপাশি। ও খুব চিঠি লিখতো, ডায়েরি লিখতে পছন্দ করতো। হ্যাপি নিউ ইয়ারের আমি ওকে ফার্স্ট গিফট করি, যেটা হচ্ছে গোলাপ আর একটা কলম, ডায়েরি। আর ও আমাকে একটা খুব সুন্দর ভিউ কার্ড গিফট করে। হচ্ছে আমাদের প্রথম মানে গিফট দেয়া নেওয়া যেটা। আর সে ওই ডায়েরিটা মেনটেন করতো। আমি বলেছিলাম ডায়েরিটা তোমার লেখা হলো, পরে আমাকে দিও, আমি পড়ে আবার ফেরত দিয়ে দিব। এভাবে আমাদের প্রেমটা চলছে। কিছুদিন পর এটা আমার বাসায় জানাজানি হয়ে গেল। এটা আমার ছোট আপু, যিনি পিঠা পিঠে, ও আবিষ্কার করে ফেললো। যখন আবিষ্কার করে ফেললো তখন তো কথা বলা খুব টাফ হয়ে গেল। তখন ছাদে উঠে হাঁটলেও সন্দেহ করে। আর লোকটাকে সেটা যখন জেনে ফেলতে পারলো তখন তো আমার অবস্থা খুব একেবারে খারাপ হয়ে গেল। এখন আমাকে ছাদে উঠতে দেওয়া হয় না। ছাদে দিনে কখনোই উঠতাম না, যেহেতু বাজারের মধ্যে বাসা ছিল। সন্ধ্যার পরে উঠতাম। আর আমার জ্যোৎস্না রাত্রি হচ্ছে অসম্ভব প্রিয়। যখন জ্যোৎস্না ফুটফুটি জ্যোৎস্না থাকতো কিংবা পূর্ণিমা রাত, আমি দোয়া করতাম আল্লাহ এখনই লোডশেডিংটা শুরু হয়ে যেত, তাহলে আমি বলতে পারতাম যে বিদ্যুৎ নেই, এখন পড়বো না, ছাদে যাবো। ছাদে হাঁটতাম, এই তো দেখতে হলে এটুকু। কম করে আমাদের চলতে গেল। এখানে আমি কথা বলি 3 মাস পর যখন আমার এসএসসি রেজাল্ট বেরোলো। আমার রেজাল্ট কি হবে সেটা আমি নিশ্চিতই ছিলাম। বরাবরই হয়, পরীক্ষা দিয়ে আমি যত নাম্বার পাবো বলি যে সাবজেক্টে ঠিক ততই পাই, বরং তার চেয়ে 1 নাম্বার বেশি পাই, কম কখনো হয় না। কিন্তু এখানে অপ্রত্যাশিত একটা দুর্ঘটনা, যেটা বলা চলে আমার জীবনের প্রথম ব্যর্থতা, এবং এটা আজও আমি ভুলতে পারি না এবং আমি ওটাকে এখনো মেনে নিতে পারি না। সেটা হচ্ছে যে আমি এসএসসি পরীক্ষায় ফেল করেছি। ছোট আপুর আমার রোল নিয়ে স্কুলে গেছে দেখার জন্য, খুঁজে পায়নি। অন্য আরেকটা ভাইকে দিছে, কেউ খুঁজে পায়নি। চলে আসার পর বাসায় এসে যখন এই কথা বলছে, আমি তো অবাক, এটা তো হতেই পারে না, ইম্পসিবল। তারপর আবার এটা নিয়ে ঘাটাঘাটি করে, হ্যাঁ আমি ফেল। অথচ আমার চেয়ে অনেক খারাপ খারাপ স্টুডেন্টরা পাশ করে গেছে। আর সেদিন শহীদ খুব তাড়াতাড়ি, সেও খুব আশায় ছিল এবং ওর বন্ধুরা যারা আমাদের সম্পর্কটা জানতো সবাইকে বলছিল যে লিজা যদি জাস্ট ফার্স্ট ডিভিশন পেলেই আমি তোরা যত খেতে পারিস আমি খাও। ও এরকম একটা আনন্দ নিয়ে, আশা নিয়ে রেজাল্ট শিট হাতে পেয়ে দেখলো যে ওর ভাগ্নির আমার চেয়ে স্টুডেন্ট ভালো ছিল না, বলা চলে কোন রকমের পাশ করার মতো ছিল। যদি আমাদের সময়টা খুব ইজিলি ছিল, যে তখন হচ্ছে টাস্ক ফোর্স 500 অবজেক্টিভ ছিল, 500 দেওয়া থাকতো, এর মধ্যে থেকেই 50 নম্বর আসতো। এবং যেটা ছিল হচ্ছে রিটেন, যেটা একটাতে পাশ করলে ফেল করার পরে, হ্যাঁ ফেল করার পরে ও আমার পাশে আছে। ও কিন্তু এই জন্য কখনো ইয়ে করেনি এবং আমাকে বলছে যে নতুন করে তুমি পড়াশোনা করো, পরীক্ষা দাও। তো বাসা থেকে একটু অবহেলা পাচ্ছিল, মানে আব্বার একটু অন্যরকম অবহেলা ছিল। আব্বা কেন জানি মেয়েদের প্রতি ওনার কি হবে, মেয়েরা এত পড়াশোনা করি, উনি ছেলেদের বেলা এরকম ছিলেন, জাস্ট গ্রাজুয়েশন করলো বিজনেস করবে। আমি তো আমার ছেলেদের দিয়ে চাকরি করাবো না, নিজেও কখনো করিনি। ঠিক আছে পাঠিও। তারপরও ও কেন ভয় পেত আমি বুঝতে পারতাম না। তার কারণও ছিল আমার 2 ভাইয়া ওর সাথে ভালো বিহেভ করতো না। 2 আপু মাঝে মধ্যে ফোনে ওরে 2 দিন মানে একটু অপমানজনক কথাবার্তা বলেছে, সেই জন্য সে কষ্ট পেয়েছে। আর ও তখন তেমন কিছু করতো না, বিজনেস করতো, বিয়ে দেওয়ার মতো ওরকম স্টাবলিশড ছিল না। তো আমার তো ছিল যে